কিরকম যে আপনি যখন কোনো একটা পার্টিকুলার রেকর্ড খুঁজতে যাবেন আপনার ডাটাবেজের মধ্যে, তখন কিভাবে খুঁজবেন? আপনার ফাইলের মধ্যে তো ওই ডাটাগুলো লেখা আছে, তাই না? ওই ফাইল থেকে আপনি ওই পার্টিকুলার রেকর্ডটা কেমনে খুঁজে বের করবেন? তো ধারণাটা একই রকম, যে আপনি একটা ধরেন সার্চ কি মানে হলো যে অ্যাট্রিবিউটের যে ভ্যালু, যেমন ধরেন নেম দিলেন আর কি সার্চ কি হিসাবে, যে রনির রেকর্ডটা কোথায় আছে। তো এখানে ওই সার্চ কি হবে, তাহলে রনি হলো তার নাম, তাহলে নামের উপরে সার্চ দিতে হবে যে ওই পার্টিকুলার নামের রেকর্ডটা আপনার ডাটাবেজের কোন রেকর্ডের মধ্যে আছে, মানে সেই রেকর্ডটা আপনার ফিজিক্যাল ডিভাইসের ফাইলের মধ্যে কোথায় আছে সেটা আপনি খুঁজে বের করবেন। তখন এই পয়েন্টার হলো আপনার সেই যেই জায়গাটা আছে মেমোরি, সেই লোকেশনটা নির্দেশ করবে। আর এটা হলো আপনার ওই ভ্যালু, যে আপনি যেটার উপরে সার্চ করতেছেন, যে নাম হয় তাহলে ওই নামের একটা ভ্যালু। এগুলো আপনারা জানেন, গত সেমিস্টারে পড়ে আসছেন। এখন এই ইন্ডেক্স দুই রকম হয়, একটা হলো অর্ডারড ইন্ডেক্স আর একটা হলো হ্যাশ ইন্ডেক্স। হ্যাশ ইন্ডেক্সটা আমরা পরে পড়বো নেক্সট ক্লাসে, নেক্সট লেকচারে। আর এখানে আমরা অর্ডারড ইন্ডেক্সটা পড়বো। অর্ডার ইন্ডেক্স মানে হলো যেখানে আপনি সার্চ কি গুলা সর্টের আকারে থাকে, অর্ডার আকারে থাকে। আর হ্যাশ কির মধ্যে ডিস্ট্রিবিউটেড আকারে ইউনিফর্মলি অ্যাক্রস বাকেটস, যেখানে হ্যাশ ফাংশন ব্যবহার করে আপনার কোন জায়গাটা আছে সেই জায়গাটা নির্ধারণ করা হয়। আচ্ছা, তো এখন এরকম ধরেন আপনি ইন্ডেক্স তৈরি করছেন, যেটা দিয়ে আপনি এরকম সার্চ করতেছেন আপনার রেকর্ড গুলা। তো এই ইন্ডেক্সটা কতটুকু ভালো কতটুকু খারাপ, এই ইভ্যালুয়েশন কিভাবে করবেন? এই ইভ্যালুয়েশনের কিছু জিনিস আছে, কিছু মেট্রিক আছে। কি কি আছে সেগুলো? এক হলো যে আপনার কি কি টাইপের জিনিস আপনি অ্যাক্সেস করতে পারেন এই পার্টিকুলার ইন্ডেক্স দিয়ে। যেমন কিছুক্ষণ আগে আমরা যে এক্সাম্পলটা দিছিলাম, যে নামের উপরে আপনি সার্চ দিলেন, তার মানে হলো শুধুমাত্র নামের ভ্যালুগুলো আপনি বের করতে পারবেন, অন্যটা পারবেন না। আচ্ছা, অ্যাক্সেস টাইম হলো যে আপনি কতটুকু সময় লাগে কোনো একটা পার্টিকুলার ডাটা আইটেম বা একটা সেট অফ আইটেমকে খুঁজে বের করতে। তারপর হলো যে ইনসার্শন টাইম, যে নতুন একটা ডাটা আইটেমকে আপনি যদি ইনসার্ট করতে চান, তাহলে ওই ইন্ডেক্স ব্যবহার করে তো পার্টিকুলার জায়গা খুঁজে বের করতে, যে জায়গাটায় সেই পার্টিকুলার ডাটাকে ইনসার্ট করতে হবে। তারপরে সেই ডাটা যদি ইনসার্ট করার জন্য সেখানে যদি জায়গা না থাকে, তাহলে কোথায় জায়গা দিবেন। গত ক্লাসে আমরা কিছুটা এটা বোধহয় আলোচনা করছিলাম, তাই না? একটা আসলে কম্প্যাক্টিং, আর একটা হলো যে আপনি আলাদা আর একটা জায়গা ব্যবহার করবেন, ওরকম। ওই ইনসার্শন টাইম, যে একটা ইন্ডেক্স ব্যবহার করে আপনার কোনো একটা পার্টিকুলার ডাটাকে ইনসার্ট করতে কতটুকু সময় লাগে। ডিলিশন টাইম, যে কোনো একটা পার্টিকুলার জায়গা থেকে ডাটাকে ডিলিট করতে কতটুকু সময় লাগে। আর আপনি এই যে আপনার তো এক হলো আপনার ডাটাবেজ, আর সেই ডাটাবেজের ইন্ডেক্স, তাহলে দুইটা জিনিস। তাহলে এই যে আপনার ডাটাবেজের ইন্ডেক্সটা কেউ তো আপনার মেমোরির মধ্যে রাখতে হবে, তাহলে ওখানে একটা স্পেস লাগবে। তাহলে এই কতটুকু স্পেস ওভারহেড লাগে, তাহলে এই কয়টা জিনিস হলো আমাদের ইন্ডেক্সের ইভ্যালুয়েশন ম্যাট্রিক্স। একটা হলো যে অ্যাক্সেস টাইপ, অ্যাক্সেস টাইম, ইনসার্শন টাইম, ডিলিশন টাইম, আর স্পেস ওভারহেড। এবার আসেন অর্ডার্ড ইন্ডেক্সের কি, এটা কিভাবে কাজ করে, আর এর কত প্রকার ও কি কি, এই জিনিসগুলো আমরা একটু শিখি। তা আগেই বললাম যে অর্ডার্ড ইন্ডেক্স মানে হলো যে আপনার ইন্ডেক্সের যে এন্ট্রিগুলা, সেই এন্ট্রিগুলা থাকবে অর্ডার আকারে, সর্টের আকারে। তো এটা প্রাথমিকভাবে এটাকে দুই রকম ভাগে ভাগ করা যায়, একটা হলো প্রাইমারি ইন্ডেক্স আর একটা হলো সেকেন্ডারি ইন্ডেক্স। প্রাইমারিকে আবার দুই ভাগে ভাগ করা যায়, ক্লাস্টারিং আর নন ক্লাস্টারিং। আচ্ছা, সরি, আপনার এটা আবার আর একটা ভাগ, ক্লাস্টারিং আর নন ক্লাস্টারিং। হ্যাঁ, দুই জায়গায়। হ্যাঁ, বোল্ড করে দিই তাহলে
বুঝতে সুবিধা হবে। আচ্ছা, প্রাইমারি ইন্ডেক্স মানে হলো যে ধরেন একটা সিকোয়েন্সিয়ালি অর্ডার্ড ফাইলের মধ্যে যেই পার্টিকুলার সার্চ কি দিয়ে আপনি ইন্ডেক্স তৈরি করছেন, সেই পার্টিকুলার সার্চ কির অনুযায়ী সেই ফাইলের রেকর্ডগুলোকে অর্ডার করা হয়েছে। এই মুহূর্তে একটু জটিল মনে হলো, কিছুক্ষণের মধ্যে একটা এক্সাম্পল আপনারা বুঝতে পারবেন এটা। হ্যাঁ, সেটাকে আমরা বলবো প্রাইমারি কি। সাধারণত এটা প্রাইমারি ইন্ডেক্স, সাধারণত এটা প্রাইমারি কি এর উপরে যে ইন্ডেক্স সেটাই প্রাইমারি ইন্ডেক্স হয় সাধারণত, কিন্তু নট নেসেসারিলি যে এটাই হতে হবে। নট নেসেসারিলি আপনাকে প্রাইমারি কি হতে হবে ইন্ডেক্সের জন্য, হ্যাঁ, কিন্তু সাধারণত তাই হয়। আচ্ছা, সেকেন্ডারি ইন্ডেক্স হলো যে আপনি এরকম একটা প্রাইমারি ইন্ডেক্স তৈরি করার পরেও অন্য কোনো অ্যাট্রিবিউট দিয়ে ধরেন সার্চ করতে চাচ্ছেন। তো আপনার ফাইলটা তো অর্ডার করা আছে প্রাইমারি ইন্ডেক্স অনুযায়ী বা প্রাইমারি কি অনুযায়ী, কিন্তু আপনাকে যখন সেকেন্ডারি আরেকটা অ্যাট্রিবিউট দিয়ে আরেকটা ভ্যালু দিয়ে সার্চ করতে যাবেন এবং সেটার ইন্ডেক্স তৈরি করবেন, তখন সেটাকে আমরা বলবো সেকেন্ডারি ইন্ডেক্স। তো সাধারণত প্রাইমারি ইন্ডেক্স গুলা আপনার ওই ক্লাস্টারিং ইন্ডেক্স হয়, কিছুক্ষণ পরে আমরা পড়বো ক্লাস্টারিং আর নন ক্লাস্টারিং ইন্ডেক্স কি জিনিস, তখন আরো স্পষ্ট বোঝা যাবে। হ্যাঁ, আর ইন্ডেক্স সিকোয়েন্সিয়াল ফাইল হলো যে ইন্ডেক্স সিকোয়েন্সিয়াল ফাইল বলতে আপনার সেই সিকোয়েন্সিয়াল ফাইল প্রাইমারি ইন্ডেক্স দিয়ে তৈরি করা হয়েছে। হ্যাঁ, an ordered sequential file with a primary index। তার মানে ইন্ডেক্স সিকোয়েন্সিয়াল ফাইল মানে যে একটা সিকোয়েন্সিয়াল ফাইল যেটা হলো ইন্ডেক্সের ফাইল। আচ্ছা, তো ইন্ডেক্সের মধ্যে আবার এটাকে অন্যভাবে আবার দুই রকম ভাগে ভাগ করা যায়, একটা হলো ডেন্স ইন্ডেক্স আর একটা হলো স্পার্স ইন্ডেক্স। দুটো সম্বন্ধে আমরা আলোচনা করব কিছুক্ষণ পরে। আচ্ছা, আসেন এবার আমরা এই এক্সাম্পলটা দেখি যে একটা সিকোয়েন্সিয়াল ফাইল ইনস্ট্রাক্টর রেকর্ডের। সিকোয়েন্সিয়াল ফাইল আগের ক্লাসেও আমরা দেখে আসছি ইনস্ট্রাক্টরের সিকোয়েন্সিয়াল ফাইল। তো এবার আমরা সাথে ইন্ডেক্স সহ দেখব। এটা হলো আমাদের একটা সিকোয়েন্সিয়াল ফাইল। দেখেন এটা প্রাইমারি কি যেটা আইডি, ইনস্ট্রাক্টরের আইডির উপরে সর্ট করা হয়েছে। ঠিক আছে। আচ্ছা, এইখানের যে এই জিনিসগুলোর মানে কি একটু বলতে পারবেন কেউ? ম্যাডাম স্যার ইন্ডেক্সিং করা স্যার এই জায়গায় একটা এই জায়গাতে আইডিটা এই জায়গায় আইডিটা আছে লিংক সরি না, লিস্ট এখানে ইন্ডেক্সিং এখনো দেখাই নাই। এটা এটা শুধুমাত্র লিংক লিস্ট ম্যাডাম স্যার লিংক শুধুমাত্র লিস্ট ইনস্ট্রাক্টর রেকর্ডের একটা সিকোয়েন্সিয়াল ফাইল। হ্যাঁ, জি স্যার এটা হলো এটা লিংক লিংক লিস্ট। লিস্ট স্যার লিংক লিস্ট মানেটা কি? স্যার এই জায়গা থেকে আইডি যেটা আপনার এই যে এই জায়গা থেকে আইডিটা এই জায়গায় এনে বসাইতে হবে স্যার আপনার সিরিয়ালি আর কি স্যার। অর্ধেক হয়েছে আপনার কথা, কিন্তু বাকি অর্ধেক হয় নাই, মানে ভুলই বলবে আর কি। এটা যদি বলেন আপনি কাউকে, মূল ব্যাপারটা হলো যে আপনি আপনার ফাইলটা রাখার জন্য তো এখান থেকে শুরু করে এই পর্যন্ত জায়গা লাগবে, তাই না? লাগার কথা জি ছিল, স্যার কিন্তু আমরা আরো একটা এক্সট্রা স্পেস ব্যবহার করছি যেটা পয়েন্টার হিসাবে। এই এক্সট্রা স্পেসে হলো যে পরবর্তী রেকর্ডটা কোথায় আছে তার তার মেমোরি ইন্ডেক্সটা অ্যাড্রেস আর কি, লেখা হ্যাঁ থাকবে, মেমোরি অ্যাড্রেসটা। তার মেমোরি অ্যাড্রেসটা থাকবে। তার মানে এইটা পয়েন্ট করবে এই যে এইটা কোন মেমোরি অ্যাড্রেস আছে সেই অফসেটটা, এইটা ইন্ডিকেট করতেছে এই পুরো জিনিসটা কোন অফসেটে আছে সেটা। জি স্যার এটা হলো সিকোয়েন্সিয়াল ফাইল। এটাকে যখন আমরা ইন্ডেক্স করব তখন কি করব যে ইন্ডেক্স ফাইলের মধ্যে ওইটা তো একটা ফাইল, মানে এইটা হলো একটা ফাইল, এটা আরেকটা ফাইল। ঠিক আছে, মানে এইটা মেমোরির এক জায়গায়, এই জিনিসটা আছে আবার আরেক জায়গায়। তাহলে এই পুরা জিনিসটা রাখার জন্য যে জায়গা লাগবে এই জিনিসটা রাখার জন্য তার চেয়ে কম জায়গা লাগবে। ঠিক আছে। আচ্ছা, কেন? কারণ এখানে মাত্র দুইটা এন্ট্রি আছে, 1 2। এই একটা ভ্যালু যেটা হলো আপনার এই আইডি, আর এটা হলো যে এই আইডি সংক্রান্ত যে রেকর্ডটা, সেই রেকর্ডটা কোথায় আছে সেটা এখানে দেওয়া আছে, এটা বলে পয়েন্টার। তাহলে এটা হলো ভ্যালু, কি বলছিলাম আমরা স্ট্রাকচারটা, এটা সার্চ কি আর হলো পয়েন্টার। ঠিক আছে, সার্চ কি আর এটা হলো পয়েন্টার, সার্চ কি আর হলো পয়েন্টার।
ডেন্স ইন্ডেক্স বলতে আমরা যেটা বুঝি, ডেন্স ইন্ডেক্স হচ্ছে যে আপনার প্রত্যেকটা এন্ট্রির জন্য, এখানে প্রত্যেকটা রেকর্ডের জন্য এখানে এন্ট্রি থাকবে। দেখেন এখানে প্রত্যেকটার জন্য এন্ট্রি আছে, এটাকে আমরা বলি ডেন্স ইন্ডেক্স। আর স্পার্স ইন্ডেক্সের ক্ষেত্রে এটা ঠিক স্পার্স ইন্ডেক্স না। স্পার্স ইন্ডেক্সের ক্ষেত্রে সবগুলোর জন্য এন্ট্রি দরকার হবে না। আচ্ছা, এটা আর একটু বুঝে নেই আমরা। ডেন্স ইন্ডেক্সের ক্ষেত্রে প্রত্যেকটার জন্য আমাদের এন্ট্রি লাগতেছে, প্রত্যেক রেকর্ডের জন্য। এটা তো বুঝলাম। জি স্যার। আচ্ছা, এবারে ওই যে আমরা সেকেন্ডারি ইন্ডেক্স বলছিলাম না, সেটা নিয়ে একটু কথা বলি। ধরেন যদি সার্চ কি আমাদের প্রাইমারি কি যদি না হয়, তখন কি হবে? সার্চ কিটা দেখেন এখানে প্রাইমারি কি যেটা ছিল আইডি না, আমরা মানে সার্চ করতে চাচ্ছি আমাদের ডাটাবেস, এবং এটা তো হরহামেশাই করা হয় যে কোনো একটা পার্টিকুলার ডিপার্টমেন্টের যে টিচাররা আছে তাদের নামগুলো খুঁজে বের করো। তাহলে তার মানে আমি এখন ডিপার্টমেন্ট নাম, মানে এই যে ডিপার্টমেন্ট নেমের উপরে আমি সার্চ করতেছি। তো এই ক্ষেত্রে আমাদের কি করব, যদি আমরা এই ডিপার্টমেন্ট নেমকে অর্ডার করে তারপর যদি ইন্ডেক্স তৈরি করি তাহলে আমাদের জন্য সহজ হবে। তো এই যে আমাদের ইন্ডেক্সটা, এখানে দেখেন প্রত্যেকটা ডিপার্টমেন্ট নাম একবার করে আছে এই ইন্ডেক্সের ভিতরে, এবং যেহেতু আমাদের সর্ট করা আছে তাহলে এই কম্পিউটার সায়েন্স যদি এখানে 3 বার আছে কিন্তু এখানে একবার আমরা লিখছি। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, যদি আমাদের প্রাইমারি কি এর উপরে না হয়, আমাদের সর্ট যদি করা হয় ডিপার্টমেন্ট নেমের উপরে, তাহলে আমাদের ডেন্স ইন্ডেক্সটা আসবে এরকম ডিপার্টমেন্ট ওয়াইজ। এবং মানে এই যে ইন্ডেক্সটা এখানে দেখেন আর একটা জিনিস ঘটছে এখানে, যে আমাদের কম্পিউটার সায়েন্সটা একবার মাত্র লিখছি কিন্তু সবগুলো কম্পিউটার সায়েন্সের একসাথে আসছে, মানে একটা ক্লাস্টার তৈরি হয়েছে। এই জন্য এই টাইপের ডেন্স ইন্ডেক্সকে বলে ডেন্স ক্লাস্টারিং ইন্ডেক্স। এখন যদি অবস্থাটা এরকম হতো যে আমরা মানে এই ডিপার্টমেন্ট নেমের উপরে আমরা সার্চ করতে চাচ্ছি, তার মানে ডিপার্টমেন্ট নেমের উপরে আমরা ইন্ডেক্স তৈরি করতে চাচ্ছি, কিন্তু আমাদের ফাইলটা সাজানো আছে আইডি অনুযায়ী। যদি তেমন হইতো তাহলে আমাদের ওই ইন্ডেক্সটার কি অবস্থা হইতো, এই ইন্ডেক্সটা আমাদের এই কম্পিউটার সায়েন্স কি আসলে একসাথে থাকতো? এটার মধ্যে কি একসাথে আছে? যেগুলো একসাথে নাই, তার মানে সেটার ক্লাস্টারিং হইতো না, সেটা হইতো নন ক্লাস্টারিং ইন্ডেক্স। এখন আপনাদেরকে যদি বলে যে ডিপার্টমেন্ট নেমের উপরে তোমরা ইন্ডেক্স তৈরি করো, বোথ অফ দেম ক্লাস্টারিং এবং নন ক্লাস্টারিং, তাহলে কি করতে পারবেন? স্যার করা যাবে স্যার, করা যাওয়া উচিত। এটা হলো ক্লাস্টারিং। আর এইরকম ছবি এঁকে এইখানে আপনি ডিপার্টমেন্ট নেম গুলাকে বসাবেন, তাহলে হয়ে যাবে তখন নন ক্লাস্টারিং। এবার আসেন স্পার্স ইন্ডেক্স বলতে কি বুঝি। ডেন্স ইন্ডেক্সে আমরা প্রত্যেকটা এন্ট্রির জন্য আমরা ইন্ডেক্স তৈরি করছিলাম, মানে ইন্ডেক্সের মধ্যে ইন্ডেক্স ফাইলের মধ্যে প্রত্যেকটা কি ভ্যালুর জন্য প্রত্যেকটা সার্চ কির জন্য আমাদের এন্ট্রি ছিল। কিন্তু স্পার্স ইন্ডেক্সের ক্ষেত্রে প্রত্যেকটা সার্চ কির জন্য এন্ট্রি না থাকলেও চলবে। হ্যাঁ, যদি আমরা সর্ট করে নেই, আমাদের সার্চ কি অনুযায়ী যদি সর্ট করে নেই, ফর এক্সাম্পল আপনি আইডির উপরে সর্ট করলেন, তাহলে এই আইডির সবগুলো আইডি আমাদের আসলে এই ইন্ডেক্সের মধ্যে না রাখলেও চলে। ফর এক্সাম্পল এখানে যে এই ইন্ডেক্স দিয়ে মানে 10101 দিয়ে আমি শুরু করলাম, এখান থেকে ধরেন 1 2 3 4 5টা জন্য এই একটাই রাখলাম, যে এখান থেকে আমি শুরু করব যে এই
আইডি দিয়ে, মানে এই আইডি থেকে এই আইডির আগ পর্যন্ত যে রেকর্ড গুলো আছে সেই রেকর্ডটা এখান থেকে শুরু হয়েছে। তারপর আবার এখান থেকে শুরু করলাম 1 2 3 4 5। হ্যাঁ, এই আইডি থেকে শুরু করে এইটার আগ পর্যন্ত 5টা রেকর্ড যেখানে আছে সেটা শুরু হয়েছে এখান থেকে। এইভাবেও ইন্ডেক্স তৈরি করা যায়। আপনার সবগুলো রেকর্ডের জন্য আপনি ইন্ডেক্স তৈরি না করে যে একটা পার্টিকুলার ইন্ডেক্স, যেমন আমাদের বইয়ের পিছনের যে ইন্ডেক্স সেটাও কিন্তু অনেকটা এইভাবে সাজানো থাকে। সেটা কিভাবে? অ্যালফাবেটিক অর্ডার, যে এ বি সি ডি, এইভাবে এ শুরু হয়েছে এখান থেকে, বি শুরু হয়েছে এখান থেকে, তাহলে আমরা চট করে সেখানে চলে যেতে পারি, তাই না? যে এ থেকে এর ভিতরে কি কি আছে সেগুলো আর না দেখে আমি চট করে বি এর বি থেকে শুরু হয়েছে সেখানে চলে যেতে পারি। এইটা অনেকটা ওই রকম, যে এইটা শুরু হয়েছে এখান থেকে, আচ্ছা এরপরে 5টা পরে এইটা শুরু হয়েছে এখান থেকে, এরকম। এই টাইপের ইন্ডেক্সকে বলে স্পার্স ইন্ডেক্স। দেখেন এখানে আগের বারে আমাদের ডেন্স ইন্ডেক্সে এন্ট্রি ছিল, আমাদের ইন্ডেক্সের এন্ট্রি ছিল 12টা, কিন্তু এখন আমাদের ইন্ডেক্সের এন্ট্রি হয়ে গেছে মাত্র 3টা। কয়টা রেকর্ড আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা রেকর্ড আছে। তাহলে ডেন্স ইন্ডেক্সে আগে ছিল 12টা রেকর্ড, তার মানে 12টা, ওইখানে যদি আপনি বলেন যে 12 মেগাবাইট জায়গা লাগতো বা 12 বাইট জায়গা লাগতো, এখন আমাদের লাগতেছে মাত্র 1 2 3 বাইট। তার মানে আমাদের প্রায় 4 ভাগের 1 ভাগ কমে গেছে জায়গা, ইন্ডেক্সের জায়গা। তো এইভাবে কিছু আপনার সুবিধা পাওয়া যায় স্পার্স ইন্ডেক্সে, যেখানে ইন্ডেক্সিং এর জন্য জায়গা কম লাগে। এখন ধরেন যে এই পার্টিকুলার জিনিসটা আপনি খুঁজে বের করবেন এই ইন্ডেক্স ব্যবহার করে। ডেন্স ইন্ডেক্সে তো এইটা আপনি ওই ইন্ডেক্স থেকেই ডাইরেক্ট চলে আসবেন এখানে, কিন্তু এই স্পার্স ইন্ডেক্সে কি করবেন? স্পার্স ইন্ডেক্সে যখন আপনি এটা দেখবেন, আচ্ছা এইটা, এই জিনিসটা তো এর চাইতে ছোট আর এর চাইতে বড়, তার মানে এটা আমার খোঁজা শুরু করতে হবে এইটা থেকে শুরু করতে হবে, ঠিক আছে? এইটা থেকে এই পুরা জিনিসটা আমি মেমোরির মধ্যে নিয়ে আসবো, মেইন মেমোরির মধ্যে নিয়ে এসে এরপর সার্চ করবো এটা 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 করে, এরপর এখানে গিয়ে পাওয়া যাবে। তো জাস্ট ফর এক্সাম্পল বললাম যে আপনি এটা দিয়ে এই পুরো জিনিসটাকে তুলে আনবেন মেইন মেমোরিতে, পরে সার্চ করবেন, এই হলো ওয়ান ওয়ে। আর একটা ওয়ে আপনার ওই সেকেন্ডারি মেমোরিতেও সার্চ করা যায়। তবে সাধারণত যেটা হয় স্পার্স ইন্ডেক্সে, যে এইরকম প্রত্যেকটা ইন্ডেক্স এন্ট্রির জন্য ধরেন পুরা একটা ব্লকের মধ্যে যতখানি রেকর্ড রাখা যায় সবগুলো রেকর্ডকে একটা ব্লকের মধ্যে, মানে একটা ব্লকের জন্য একটা আপনার এন্ট্রি থাকে সাধারণত স্পার্স ইন্ডেক্সে। তো যেহেতু আপনি যখন রিড করবেন, মেমোরি সাধারণত ব্লক বাই ব্লক রিড করা হয়, তাহলে ব্লক যখন রিড করবেন তখন এই পুরো ব্লকটা একসাথে রিড করে নিয়ে আসা। তো আমরা যেটা বুঝলাম যে ডেন্স ইন্ডেক্সের সাথে যদি কম্পেয়ার করি তাহলে আমাদের স্পার্স ইন্ডেক্সে জায়গা কম লাগে, লেস স্পেস, অথবা লেস মেইনটেনেন্স ওভারহেড ফর ইনসার্শন এন্ড ডিলিশন। আর তবে প্রবলেম যেটা, যে জেনারেলি স্লোয়ার দেন ডেন্স ইন্ডেক্স। কোন একটা রেকর্ডকে লোকেট করতে হলে আমাদের ডেন্স ইন্ডেক্সে যেমন ডাইরেক্টলি আমি লোকেট করে ফেলতে পারি, কিন্তু স্পার্স ইন্ডেক্সের ক্ষেত্রে ডাইরেক্ট না, আপনার পুরো ব্লকটা খুঁজে তারপর বের করতে হবে, এই জন্য একটু স্লোয়ার হয়। তার মানে এটা হচ্ছে অ্যাডভান্টেজ প্রো। আর এটা হইতেছে ডিসঅ্যাডভান্টেজ বা কন। তো একটা গুড ট্রেড অফ হইতেছে যে আপনি এরকম ব্লক বাই ব্লক, যদি প্রত্যেকটা স্পার্স ইন্ডেক্সে এন্ট্রি হবে একটা ব্লকের এন্ট্রি, যে এই পার্টিকুলার ব্লকটা কোথায় আছে এটা খুঁজে বের করার জন্য স্পার্স ইন্ডেক্স ব্যবহার করা যায়। আচ্ছা, এবার আসেন মাল্টি লেভেল ইন্ডেক্সিং। মাল্টি লেভেল ইন্ডেক্সিং এ অনেক সময় ধরেন যে প্রাইমারি ইন্ডেক্স যদি মেমোরির মধ্যে ফিট না করে, তাহলে প্রবলেমটা কি হবে, যে আপনাকে ওই ইন্ডেক্সটাও আপনার সেকেন্ডারি মেমোরি থেকে রিড করে নিয়ে আসতে হবে প্রাইমারি মেমোরিতে,
এবং যেহেতু ফুল ইন্ডেক্সটা আপনার প্রাইমারি মেমোরিতে ফিট করতেছে না, তার মানে পার্শিয়াল ওই ইন্ডেক্স ফাইলের একটা অংশকে নিয়ে আসবেন আপনি মেমোরিতে, আবার যখন সেইটুকুতে কাজ না হবে তখন পরের অংশে নিয়ে আসতে হবে। তো এইরকম যদি হয় তাহলে অ্যাক্সেস বিকামস এক্সপেন্সিভ। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? তো এই প্রাইমারি ইন্ডেক্সকে আমরা ডিস্কের মধ্যে রেখে সেই ইন্ডেক্সের উপরে যদি আমরা একটা স্পার্স ইন্ডেক্স তৈরি করি, মানে এই ইন্ডেক্সটা আমার ওই প্রাইমারি ইন্ডেক্স যেটা আছে সেইটাকে খোঁজার জন্য ব্যবহার করব। মানে একটা আউটার ইন্ডেক্স যেটা হবে একটা স্পার্স ইন্ডেক্স অফ দি প্রাইমারি ইন্ডেক্স, আর প্রাইমারি ইন্ডেক্স হলো, আর ইনার ইন্ডেক্সটা হচ্ছে প্রাইমারি ইন্ডেক্সটা ইটসেলফ। তার মানে আমাদের এখন দুইটা হলো ইন্ডেক্স, তার মানে দুইটা লেভেল অফ ইন্ডেক্স হলো। তো এইরকম যে ইন্ডেক্স গুলা এটা হলো মাল্টি লেভেল ইন্ডেক্স। যদি আপনার এই আউটার ইন্ডেক্সটাও যদি আবার অনেক বড় হয়ে যায় তো সেটার উপরে আবার আরেকটা ইন্ডেক্স তৈরি করা যায়। এইভাবে বিভিন্ন লেভেলের ইন্ডেক্স তৈরি হতে পারে। যেমন ধরেন এই পরের স্লাইডে একটা ফিগার দেওয়া আছে যেখানে দুইটা লেভেলের ইন্ডেক্স আছে। যেমন এই একটা ইন্ডেক্স আউটার ইন্ডেক্স, এটা হলো ইনার ইন্ডেক্স, যে ইন্ডেক্সটা আপনার পরে এই প্রত্যেকটা ডাটা ব্লককে ইন্ডেক্স করতেছে। তো এখানে এই স্লাইডের সাথে আমি একদম ছোট ছোট করে কোশ্চেন দেওয়ার চেষ্টা করছি। আপনারা এই কোশ্চেনগুলো অ্যান্সার তৈরি করার চেষ্টা করবেন, ঠিক আছে? নোট করে রাখবেন আর কি, আমি বলতে যাচ্ছি সেটা। আচ্ছা, এবার আসেন যে আপনি আপনার ডাটাবেজের রেকর্ড গুলা তো আপনার ফ্রিকোয়েন্টলি আপডেট করি আমরা, কখনো ডিলিট করি, কখনো ইনসার্ট করি, কখনো চেঞ্জ করি। তো সেই ক্ষেত্রে তাহলে ইন্ডেক্সের কি অবস্থা হবে? তার মানে যে আপনি যদি কখনো ডাটা চেঞ্জ করেন, আপডেট করেন, তাহলে সেই আপডেটের জন্য আপনার ইন্ডেক্সকেও আপডেট করতে হবে। তখন এই আপডেটিংটা আমরা দুইটা জিনিস করতে পারি। মানে কাজটা এখানে যদি আমাদের মনে হচ্ছে অনেকগুলো কাজ, কিন্তু আসলে অনেকগুলো না, মাত্র দুইটা কাজ। যে কোনো জিনিস আপডেট করা মানে কি? মানে আপনি ধরেন চেঞ্জ করলেন কোনো জিনিস, চেঞ্জ করার মানেটা কি? মানে হলো যে আগেরটা মুছে দিয়ে নতুনটাকে ইনসার্ট করা। তার মানে দুইটা জিনিস, একটা হলো ডিলিশন আর একটা হলো ইনসার্শন। আমরা যদি ডিলিশন আর ইনসার্শনটা বুঝি তাহলে আমাদের চেঞ্জ করাটাও বুঝতে পারবো আমরা। তার মানে আপডেটিংটা পুরোটাই কভার করবে। আচ্ছা, তাহলে এখন ইন্ডেক্সের যদি কোনো রেকর্ডকে ডিলিট করা হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার ইন্ডেক্সে কি অবস্থা হবে? প্রথমে সিঙ্গেল লেভেল দিয়ে শুরু করি, যে সিঙ্গেল লেভেল ইন্ডেক্সের এন্ট্রি ডিলিশন যদি হয়, যদি ডেন্স ইন্ডেক্স মানে ডেন্স ইন্ডেক্স হয় তাহলে কি হবে? ফাইলের একটা রেকর্ড ডিলিট করার যেরকম সেরকমই হবে। যে আপনার ওই ইন্ডেক্সে আপনার জন্য সেই অপশনগুলো আসবে, 3টা না 4টা অপশন দেখছিলাম গত ক্লাসে আমরা, মনে আছে? যে ডিলিট করার পরে আপনি এর পরের গুলা কি করবেন? আর ডিলিট করলেন, সেই জায়গাটা তো ফাঁকা হলো, এখন কি করবেন? কম্প্যাক্ট করবেন। কম্প্যাক্ট মানে হলো এরপরে যা আছে সবগুলোকে উপরে তুলে নিয়ে আসা। তারপর হলো রিপ্লেস করবেন, যে একেবারে শেষে যেটা ছিল সেটাকে আইনা ওই মাঝখানে ঢুকাই দিলেন। নাকি জাস্ট ফাঁকা রাখবেন, একটা পয়েন্টার রাখবেন যে ওই জায়গাটা ফাঁকা আছে, যে পরবর্তীতে কোনো একটা রেকর্ড যদি আমাদের ইনসার্ট করা লাগে তাহলে এই ফাঁকা জায়গাগুলো ব্যবহার করা যাবে। আচ্ছা, তো ডেন্স ইন্ডেক্সের ক্ষেত্রে তাই, যে ডেন্স ইন্ডেক্সের যে ফাইল, সেই ফাইল থেকে আপনি ধরেন একটা পার্টিকুলার রেকর্ড আপনি মুছে দিয়েছেন ডাটাবেস থেকে, তাহলে ডেন্স ইন্ডেক্সের যে ফাইল, সেই ইন্ডেক্সের ফাইলের মধ্যে আপনি একই কাজ করতে পারেন, যে ওটাকে ফাঁকাও রাখতে পারেন, কম্প্যাক্ট করতে পারেন, আবার শেষেরটাকে ওইখানে ঢুকাই দিতে পারেন, অথবা ফাঁকা রেখে একটা পয়েন্টার রাখতে পারেন যে এই জায়গাটা ফাঁকা আছে, এরকম। আচ্ছা, আর স্পার্স ইন্ডেক্সের ক্ষেত্রে একটু একটু আপনাকে ক্লেভার হতে হবে। যে ধরেন এখানে আপনি যে 22 নাম্বারটা আপনি মুছে দিলেন, সেটা কি পরে আমি কোনো এক্সাম্পল রাখছি কিনা, না ধরেন এই যে এইটা আপনি মুছলেন, এখন এইটার এন্ট্রি তো এটার মধ্যে নাই, স্পার্স ইন্ডেক্সের মধ্যে। এখানে যদি এন্ট্রি না থাকে তার মানে এটা আর আপডেট করার কিছু নাই। যদি এই জায়গায় এন্ট্রি থাকতো তাহলে
যদি থাকতো তাইলে কি করতেন? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, তাহলে বলেন তাহলে কি করতেন? স্যার, যে ধরেন এই যে এইটা আছে এখানে, হ্যাঁ, হ্যাঁ এই এন্ট্রিটা আছে এখানে। এখন এই এন্ট্রিটা যদি মুছে দিই আমি, হ্যাঁ তাহলে কি করব? আচ্ছা, এখানে লেখা আছে, দেখেন। পড়ছেন? এই যে এই অংশটা। স্যার, রিপ্লেস করা হতো স্যার। হুম, পড়া যাচ্ছে না? জি স্যার। হ্যাঁ, কি করতে হবে? ধরেন আপনি এই যে এইটা মুছে দিছেন, এটা যদি মুছে দেন এবং এইটা এখানে ছিল, তার মানে এই এন্ট্রি আপনার এখন আর এটা নাই আপনার রেকর্ডের মধ্যে, তার মানে ইন্ডেক্সও এখানে রাখার তো প্রয়োজন নাই। তাহলে এটা মুছে দিতে হবে। এটা মুছে দিয়ে এই জায়গাটা কি আসবে? যেটা আসবে সেটা হলো যে এটার পরের যে এন্ট্রিটা আছে সেই এন্ট্রির যে ইন্ডেক্স সেটা আসবে। ঠিক আছে, এই অংশটা আসবে। আচ্ছা, এখন এমন হইলো যে এইভাবে মুছতে মুছতে গিয়ে আপনার এই যে এইটা চলে আসছে এখানে, তারপর এইটাও মুছে দিলেন। মুছে দিলে তার পরেরটা দেখা গেল যে এখানে অলরেডি আছে এখানে, তখন কি করবেন? তখন স্যার তো নিচেরটাই যাবে স্যার। ওইটাকে বাদ দিয়ে নিচেরটাই যাবে, কারণ তো ওই দুইটা তো একসাথে নিবে না স্যার। তার মানে আমাদের ইন্ডেক্সের মধ্যে দুইটা এন্ট্রি থাকার দরকার নাই একই জিনিসে। তার মানে এই জি স্যার। উপরের এন্ট্রিটা আমাদের মুছে গিয়ে এটা ফাঁকা হয়ে যাবে। এই, ঠিক আছে। এবারে ইনসার্শন। হ্যাঁ, কি বলছিলাম আমরা? আপডেটিং আপনার দুইটা কাজেই কাজ দিয়ে আমরা করতে পারি, একটা ডিলিশন আর একটা ইনসার্শন। তাহলে এবার আসলে ইনসার্শন কিভাবে করবো? কোনো একটা জিনিস ইনসার্ট করা লাগবে। সিঙ্গেল লেভেল ইন্ডেক্সিং এর ক্ষেত্রে, ডেন্স ইন্ডেক্সিং এর ক্ষেত্রে ডেন্স বলেন বা স্পার্স বলেন, দুইটার জন্য যেটা করতে হবে যে আপনি যে নতুন ডাটাটা ইনসার্ট করবেন সেই জায়গাটার প্লেসটা তো খুঁজে বের করতে হবে, তাই না? প্লেস খুঁজতে হলে আপনাকে ওই ইন্ডেক্স থেকে খুঁজে বের করতে হবে যে কোথায় আমার এটা ইনসার্ট করা যাবে, কোন একটা পার্টিকুলার ভ্যালু। ডেন্স ইন্ডেক্সের ক্ষেত্রে যদি সার্চ কি ভ্যালুটা আমার ইন্ডেক্সের মধ্যে না থাকে, তাহলে আপনাকে ইন্ডেক্সের মধ্যে এটা ঢুকাই নেবেন। ঢুকাই নিয়ে এরপরে ওই পার্টিকুলার রেকর্ডটা আপনি আপনার ফাইলে কোনো একটা জিনিস ইনসার্ট করার জন্য যে প্রোটোকল ব্যবহার করছেন সেই প্রোটোকল অনুযায়ী ফাইলের মধ্যে আপনি ওটাকে ঢুকাবেন, ইনসার্ট করবেন। কইরা সেটা যেই মেমোরি লোকেশনে পড়ছে সেই মেমোরি লোকেশনের এন্ট্রিটা এই ইন্ডেক্সের মধ্যে এন্ট্রি দিয়ে দিবেন। এই তো সিম্পল জিনিস ডেন্স ইন্ডেক্সের ক্ষেত্রে। স্পার্স ইন্ডেক্সের ক্ষেত্রে কি হবে? ধরেন আপনি যে জিনিসটা ইনসার্ট করতে যাচ্ছেন আপনার ডাটাবেজের মধ্যে, হ্যাঁ, সেইটা আপনি যেই ব্লকের মধ্যে ইনসার্ট করছেন সেই ব্লকের ইন্ডেক্স অলরেডি আছে। স্পার্স ইন্ডেক্সের মধ্যে কি থাকে? ব্লক বাই ব্লক তো ইন্ডেক্স থাকে। এটা তো এতক্ষণে আপনারা বুঝতে পারছেন, তাই না? জি এখন স্যার। এখন আপনি যে রেকর্ডটাকে আপনি ইনসার্ট করছেন ডাটাবেজের মধ্যে, সেই রেকর্ডটা যেই ব্লকের মধ্যে ইনসার্ট করছেন সেই ব্লকের ইন্ডেক্স অলরেডি আছে আপনার স্পার্স ইন্ডেক্সের ক্ষেত্রে। তা যদি থাকে তাহলে তো আপনার স্পার্স আপনার ইন্ডেক্সটাকে আর আপডেট করার কিছু নাই। কিন্তু যদি আপনি আপনার নতুন রেকর্ডটা যদি নতুন কোনো ব্লকের মধ্যে ইনসার্ট করা হয়, তাহলে সেই ব্লকের ইন্ডেক্সটা আপনার ইন্ডেক্সের মধ্যে নতুন এন্ট্রি দিতে দিতে হবে। হবে। তো মাল্টি লেভেলের ক্ষেত্রে আপনার এই যে আমরা কথাগুলো বললাম এইগুলাই আপনার প্রত্যেকটা লেভেলে আপডেট করতে হবে, এইটুকু। ওকে, তাহলে আমাদের আপডেটিং গেল। এবার আসেন সেকেন্ডারি ইন্ডেক্স বলতে আমরা কি বুঝি। ইউজুয়ালি আমরা তো একাধিক সার্চ কি দিয়ে সার্চ করি, তাই না, আমাদের ডাটাবেসকে। ইউজুয়ালি প্রাইমারি কি দিয়ে সার্চ করি, অনেক সময় প্রাইমারি কি ছাড়া। যেমন ইনস্ট্রাকচারের ক্ষেত্রে আমরা বলছিলাম প্রাইমারি কি হলো, ইনস্ট্রাকচার আইডি ছিল কিন্তু আমাদের ধরেন ডিপার্টমেন্ট নেম দিয়ে সার্চ করা লাগতেছে, তখন কি করব আমরা? অথবা ধরেন যে ইনস্ট্রাকচারের স্যালারি দিয়ে আমরা সার্চ করতে যাচ্ছি এবং রেঞ্জ বলতেছি, স্যালারির রেঞ্জ এই থেকে এই 50,000 থেকে 80,000 পর্যন্ত যারা বেতন পায় তাদের খুঁজে বের করো।
তখন আমরা তাহলে ওইটা যদি আপনার ইন্ডেক্সিং যদি না করা থাকে তাহলে এই সার্চিং করা খুবই কষ্টকর। তো এই জন্য ইন্ডেক্স তৈরি করতে হবে। তো ওই যে আপনারা প্রাইমারি কি বাদে অন্য জিনিস দিয়ে যখন আপনি ইন্ডেক্স তৈরি করবেন তখন সেটাকে আমরা বলবো সেকেন্ডারি ইন্ডেক্স। ফর এক্সাম্পল, আপনার ইনস্ট্রাকচারের ক্ষেত্রে ডিপার্টমেন্ট দিয়ে যদি আমরা ইন্ডেক্স তৈরি করি তাহলে একটা হবে সেকেন্ডারি ইন্ডেক্স। স্যালারি দিয়ে যদি তৈরি করি তাহলে সেটা আরেকটা হবে সেকেন্ডারি ইন্ডেক্স। স্যার একসাথে কি 2টা 3টে সেকেন্ডারি ইন্ডেক্স তৈরি করা যায় স্যার? হ্যাঁ, এবং করা লাগেও। ঠিক আছে, করা যায় এবং করা লাগেও। এবং এটা করার জন্য আপনার ডাটাবেস ইঞ্জিনিয়ার যারা যখন ডাটাবেস ডিজাইন করে, অবশ্যই আপনার কিছুদিন পর পরই আপডেটও করে তারা। প্রথমে তারা যেটা করে যে স্ট্যাটিস্টিক্যাল ডাটা নেয় যে এই ডাটাবেজের কোন কোন পার্টিকুলার ভ্যালু দিয়ে সার্চ করা লাগতে পারে এবং সেই সার্চগুলো কতগুলো। তখন যেইগুলো সবচেয়ে বেশি থাকে, যে সমস্ত জিনিস দিয়ে, যে সমস্ত সার্চ কি দিয়ে বেশি বেশি সার্চ করা লাগতে পারে সেইগুলা দিয়ে আগে থেকে ইন্ডেক্স তৈরি করে দেয়। এবং এটা ডাটাবেজ ইঞ্জিনিয়ার নিজেও করতে পারে, আবার ডাটাবেজ যে সিস্টেম সে নিজেও অটোমেটিক্যালি আপনার এই স্ট্যাটিস্টিক্যাল ডাটা ব্যবহার করে নিজেও ইন্ডেক্স তৈরি করে নিতে পারে। আচ্ছা, সেকেন্ডারি ইন্ডেক্সের ক্ষেত্রে ইউজুয়ালি যেটা করা হয় যে আপনার একটা বাকেট ব্যবহার করে, কি ইন্টারমিডিয়েট বাকেট। এখানে দেখেন এই পয়েন্টার গুলাকে বাকেট আকারে রাখা হয়েছে। কেন? কারণ হলো যে আপনি যখন এই স্যালারি দিয়ে যখন আপনি ইন্ডেক্স তৈরি করবেন, দেখেন এই 80,000-এর জন্য একজন, দুইজন আছে। এখন দুইজনকে তো আপনি একটা পয়েন্টার ব্যবহার করে আপনি পয়েন্ট করতে পারবেন না, রাইট? আপনার ফাইলটা অলরেডি অর্ডার করা আছে এটার উপরে। তাহলে আমার দুইটা জায়গায় আছে এরকম। তাহলে এখন এই দুইটা জায়গায় পয়েন্ট করতে হলে আপনাকে পয়েন্টারের বাকেট ব্যবহার করতে হবে, যে একটা বাকেটের মধ্যে আপনার দুইটা পয়েন্টার রাখতে হবে, দুইটা পয়েন্টার দুইটা জায়গায় ইন্ডিকেট করবে। এই জন্য এরকম বাকেট ব্যবহার করে সেকেন্ডারি ইন্ডেক্সের ক্ষেত্রে। স্যার যদি 3টে 4টে আরো থাকতো তাহলে স্যার এই জায়গায় কি আরো বাকেট ইউজ করতে হবে? আরো বাকেট ইউজ করা লাগবে। হ্যাঁ, মানে আরো বাকেট কি, একটা বাকেটের মধ্যে আরো পয়েন্টার ইউজ করা লাগবে। ঠিক আছে, এই দুইটা মিলে একটা বাকেট, সেই দুইটা এই যে দুইটা জায়গায় পয়েন্ট করতেছে। যদি এরকম 3টা 4টা পয়েন্টার লাগতো তাহলে এই বাকেটের মধ্যে 3টা 4টা পয়েন্টার দেওয়া লাগতো। ঠিক আছে, জি স্যার। এটা বুঝেন নাই এরকম কেউ আছেন? খালি প্রীতম একাই কথা বলতেছেন, আর কেউ কি সব বুঝা লাইছে স্যার? নাকি স্যার কি যে বোঝা লাগবে সেটাই তো বুঝতেছি না, আপনি বকবক করতেছেন আমরা খালি শুনতেছি, এরকম কিছু? এই জিনিসটা আপনাদের আগেই গত সেমিস্টারেই পড়ানো হয়েছে, আজকে তো মানে রিপিট করা হইতেছে। মনে হচ্ছে প্রীতম সাহেব উনি ভালোভাবে পড়াশোনা করছিলেন গত সেমিস্টারে, বাকিরা সব খালি হাওয়ার উপরে দিয়ে গেছেন। সবারই তো ইন্টারাকশন করার কথা আজকের ক্লাসে অন্তত। ঠিক আছে, এটা বুঝলাম আমরা সেকেন্ডারি ইন্ডেক্স কিভাবে তৈরি করে। তো আপনাদেরকে যদি এরকম মানে তথ্য দেওয়া থাকে যে এটা একটা দিলাম, দিয়ে এরপর আপনি বললাম যে আপনারা সেকেন্ডারি ইন্ডেক্স একে দেখান, পারবেন না? ধরেন এই পুরা ফাইলটা আমি দিলাম, এই জিনিসটা দিয়া এরপরে বললাম যে এইটার স্যালারির উপরে সেকেন্ডারি ইন্ডেক্স তৈরি করে দেখান, অথবা এইটা দিলাম না অন্য একটা দিলাম, দিয়ে আপনাদেরকে বললাম, পারবেন করতে? জি স্যার, পারবো স্যার। পারা উচিত, হ্যাঁ পারা উচিত। ঠিক আছে, আচ্ছা। এবার আসেন অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ সেকেন্ডারি ইন্ডেক্সের। অ্যাডভান্টেজটা কি? এটা হলো আপনার পারফরমেন্স ইমপ্রুভ করবে। আপনি যে পার্টিকুলার সার্চ কি ব্যবহার করে মানে প্রাইমারি ইন্ডেক্স ছাড়া, মানে প্রাইমারি কি ছাড়া অন্য যে কোনো ভ্যালু দিয়ে যদি আপনি সার্চ করতে চান তাহলে সেই সার্চগুলোকে ইমপ্রুভ করবে আপনার এই সেকেন্ডারি ইন্ডেক্সগুলো। তবে সেকেন্ডারি ইন্ডেক্সকে যদি আপনি করেন তাহলে একটা এক্সট্রা ওভারহেড
থাকবে ডাটাবেস মডিফিকেশনের ক্ষেত্রে। তার মানে যখনই আপনি ডাটাবেসটা মডিফাই করবেন তখন সবগুলো ইন্ডেক্সকেই আপডেট করা লাগবে। তার মানে আপনার যতগুলা সেকেন্ডারি ইন্ডেক্স থাকবে সেগুলাকেও আপডেট করা লাগবে। এরপরে হলো সিকোয়েন্সিয়াল স্ক্যান। সিকোয়েন্সিয়াল স্ক্যান প্রাইমারি ইন্ডেক্স ব্যবহার করে এটা অত্যন্ত এফিশিয়েন্ট, মানে কারণ যেহেতু প্রাইমারি ইন্ডেক্সের উপরেই সেটা সিকোয়েন্সিয়ালি অর্ডার করা থাকে। কিন্তু সেকেন্ডারি ইন্ডেক্সের ক্ষেত্রে যদি সিকোয়েন্সিয়াল স্ক্যান করতে যান তাহলে পড়বেন মুশকিলে, কারণ এটা তো সেকেন্ডারি ইন্ডেক্সের উপরে আপনার যে ফাইল, ফিজিক্যাল যে ফাইল, সেটা অর্ডার করা নাই। এই কারণে ঠিক আছে, ওইটা যদি করতে চান তাহলে কি হবে, কেন এক্সপেন্সিভ, কারণ হচ্ছে আপনাকে প্রত্যেকটা এন্ট্রির জন্য আপনাকে ইনপুট আউটপুট অপারেশন করা লাগবে। আর ইনপুট আউটপুট অপারেশন মানেই হলো এক্সট্রা বার্ডেন, এক্সট্রা টাইম, এক্সট্রা রিসোর্স ব্যবহার করা লাগে। ঠিক আছে, এই যে যে কোশ্চেন গুলো আছে এগুলার নোট আকারে আপনারা তৈরি করবেন। যদি না করেন তাহলে আমি আপনাদের অ্যাসাইনমেন্ট দিয়ে দিব এগুলা নোট তৈরি করার জন্য। এবার আসেন বি প্লাস ট্রি ইন্ডেক্সের জন্য। আমাদের এই যে ইন্ডেক্সড সিকোয়েন্সিয়াল ফাইল, মানে আপনার মানে ইন্ডেক্সের ফাইল সিকোয়েন্সিয়ালি যে থাকে, এই টাইপের যে ইন্ডেক্সিং, এটার কি প্রবলেম? এক হলো যে যখন আপনার ফাইল অনেক বড় হয়ে যায়, অরিজিনাল ডাটাবেস যখন গ্রো করে, তখন অনেক বেশি ওভারফ্লো বাকেট তৈরি করা লাগে। ওভারফ্লো বাকেট কি জিনিস সেটা কিছুক্ষণ পরে আমরা জানবো। ওভারফ্লো বাকেট সম্ভবত ইয়েতে নেক্সট লেকচারে যখন আমরা হ্যাশ ফাংশন পড়বো তখন আমরা আরো ডিটেইলস দেখবো ওভারফ্লো বাকেট কি জিনিস। তো যখন আমাদের ফাইল গ্রো করে, মানে আমাদের ডাটাবেস গ্রো করে, তখন আপনার এই ইন্ডেক্স যে ফাইল সেটাও গ্রো করতে হয়। গ্রো করতে করতে এমন অবস্থা হয় যে পরে শেষে অনেক ওভারফ্লো বাকেট তৈরি হয়, যার ফলে আমাদের পারফরমেন্স ইনক্রিজ করার মানে ইমপ্রুভ করার চাইতে বরং এটা ডিগ্রেড হয়ে যায়। আর কিছুদিন পর পরই রিঅর্গানাইজ করা লাগে এন্টায়ার ইন্ডেক্স ফাইলকে। তার মানে রিঅর্গানাইজ করা এটাও একটা ব্যয় সাপেক্ষ জিনিস। এর প্রতিকার হিসাবে আমরা বি প্লাস ট্রি ইন্ডেক্স ফাইল ব্যবহার করতে পারি। বি প্লাস ট্রি আপনার এই নাম থেকে বুঝতে পারতেছেন, এবং আপনারা সম্ভবত কোথায় যেন এটা পড়বেন। আমি এটা করে আসছি তো স্যার, করে আসছেন অলরেডি। আচ্ছা, তো এই বি প্লাস ট্রি যেহেতু সে অটোমেটিক রিঅর্গানাইজ করে নেয় নিজেকে নিজেই, হ্যাঁ, যখনই আপনি নতুন একটা এন্ট্রি দিবেন সাথে সাথে সে অর্গানাইজ করে ফেলবে। তার মানে আপনার ওই পিরিয়ডিক রিঅর্গানাইজ করার যে এক্সট্রা বার্ডেন সেটা আর নাই। তো কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, যেটা হলো যে আপনার এক্সট্রা ইনসারশন আর ডিলিশন ওভারহেড আছে এবং এক্সট্রা স্পেস ওভারহেড আছে, কিন্তু আপনার যে সুবিধাটা পাওয়া যায় সেই সুবিধার কারণে এই অসুবিধা তখন আর অসুবিধা মনে হয় না। তো এই কারণে বেশিরভাগ ক্ষেত্রে আপনার এই বি প্লাস ট্রি ইন্ডেক্সিং ব্যবহার করা হয়। আপনারা যদি পড়ে এসে থাকেন তাহলে তো আপনাদের জন্য আরো সুবিধা আর কি, এগুলো সবই বুঝতে পারবেন। আপনি পড়াইছিলেন স্যার? না, এটা তো আমি পড়াইছি গত সেমিস্টারে। আর অন্য সাবজেক্টের এটা তো আপনার ডাটাবেজের একটা জাস্ট ছোট্ট একটা অংশ হিসাবে, কিন্তু বি প্লাস ট্রি অ্যালগোরিদম, ফুল অ্যালগোরিদম আপনার পড়ার কথা। স্যার এখন ওইটাকে তো করি নাই তাইলে স্যার? এখন ওইটা পড়েন নাই। কোথায় হতে পারে এটা? হয় অ্যালগোরিদম সাবজেক্টের মধ্যে অথবা ডাটা স্ট্রাকচারের মধ্যে আপনাদের এটা পড়ার কথা। আচ্ছা, এটা জাস্ট একটা এক্সাম্পল দেখানোর জন্য যে বি প্লাস ট্রিটা কিরকম। এটা হলো অরিজিনাল ফাইল, এটা হলো আপনার ইন্ডেক্সের ফাইল। আচ্ছা, অবভিয়াসলি আপনারা বুঝতে পারতেছেন যে এটা একটা সিকোয়েন্সিয়াল ফাইল না। স্যার এটার কি আলাদা কোনো নাম আছে স্যার? বি প্লাস ট্রি ইন্ডেক্স ফাইল আলাদা কি নাম থাকতে পারে আর আমার জানা নাই, আপনার জানা থাকলে বলেন। স্যার এক্সটেন্ডেড বাইনারি ট্রি এটাই তো স্যার? না, এটা মনে হয় সেটা না। তাহলে তো এটা নতুন নাম শুনছি মনে হয়। আমাদের তো অ্যালগরিদম এবং স্ট্রাকচার দুইটাই করানো শেষ। আচ্ছা, কিন্তু এখানে এরকম ভাবে তো আসেনি স্যার। মানে এক্স্যাক্টলি বি প্লাস ট্রি নামে কিছু আসে নাই। না না স্যার, ট্রি আসছে এক্সটেন্ডেড বাইনারি ট্রি আসছে না? হ্যাঁ, বাইনারি ট্রি আসছে। বাইনারি ট্রি আসছে। আচ্ছা, বাইনারি ট্রির ইয়ে কি? অনেকটা ওইরকমই বাইনারি ট্রির মতোই, যে প্রত্যেকটা নডের আপনার মিনিমাম 2টা করে চাইল্ড থাকতে হবে, তাই তো? এটাও তাই।
এই জন্যই সম্ভবত বি প্লাস ট্রি বলে, কিন্তু আসলে এই বিটাকে এখানে বলছে যে বিটা আসছে ব্যালেন্স থেকে, ব্যালেন্সড ট্রি। দুই দিকে ব্যালেন্স থাকবে সবসময়, মিনিমাম দুইটা থাকবে আপনার প্রত্যেকটা নন লিফ নডের। আচ্ছা, এটা পরের ইয়েতে লেখা আছে, বিটা আসছে ব্যালেন্স থেকে, বি প্লাস ট্রি যে ব্যালেন্স ট্রি, যার এই যে প্রপার্টি গুলা আছে। তো এখানে আমি কোশ্চেন গুলা লেখার আর সময় পাই নাই, কিন্তু আপনারা হেডিং দেখেই বা পড়লেই বুঝতে পারতেছেন যে এখানে কি হতে পারে কোশ্চেন। এখানে হলো কোশ্চেন হলো যে আপনার বি প্লাস ট্রির প্রপার্টি গুলা লেখো, তার মানে তখন আপনাকে এই পুরাটা জিনিসটা লিখতে হবে। হ্যাঁ, কি কি প্রপার্টি? সবগুলা পাথ আপনার রুট থেকে লিফ পর্যন্ত সেম লেন্থের হবে, আর প্রত্যেকটা নড যেটা রুট নট এ রুট অর নট এ লিফ, তার চিলড্রেনের সংখ্যা হবে n/2 এর সিলিং থেকে n পর্যন্ত। আচ্ছা, n কি জিনিস? n কে আমরা বলি ডিগ্রি অথবা নাম্বার অফ পয়েন্টার্স ইন এ লিফ। হ্যাঁ, n হইতেছে ডিগ্রি। ঠিক আছে, এইটুকু মনে রাখেন। nটা আমরা কি এই পরের এক্সাম্পল দেখলে খুব ক্লিয়ার হয়ে যাবে আপনার কিছুক্ষণ পরে। তারপরে লিফ নডের ক্ষেত্রে এর যে ভ্যালুগুলো আছে, মানে কি ভ্যালু হবে বিটুইন n-1/2 এর সিলিং থেকে n-1 পর্যন্ত। আর স্পেশাল কেসে যদি লিফ না হয়, মানে একটা মাত্র নড যদি না হয়, তাহলে এর কমপক্ষে দুইটা চিলড্রেন থাকবে। আর যদি লিফ হয়, তার মানে হলো যে আপনার ট্রিটা আসলে ট্রি হয় নাই, শুধুমাত্র একটাই নড। তাহলে কোনো আর নট নাই, তার মানে এর মধ্যে আপনার 0 থেকে n-1 ভ্যালু থাকতে পারবে। আচ্ছা, তাহলে একটা নডের মধ্যে কি কি থাকতে পারে? নডের মধ্যে যেটা থাকবে এরকম পেয়ার আকারে থাকবে, p1 k1 p2 k2 এরকম করে আপনার এই pn-1 kn-1 পর্যন্ত। এরপরে গিয়ে দেখেন এখানে কে আছে কিন্তু 1 থেকে n-1 পর্যন্ত, এটা খেয়াল করেন। কিন্তু কে যেটা 1 থেকে n-1 পর্যন্ত, কিন্তু p আছে 1 থেকে pn পর্যন্ত। তার মানে p এর সংখ্যা k এর চাইতে একটা বেশি আছে। এই যে p এর সংখ্যাটা, এটাকেই আমরা বলি n, এটাকেই বলি আমরা ডিগ্রি। ঠিক আছে। আচ্ছা, এবং এই যে সাজানোটা p1 p2 p1 k1 p2 k2, এই যে সাজানোটা বাম থেকে ডান দিকে যাবে কিভাবে? যাবে হলো এই অর্ডারে। মানে এই যে ভ্যালুটা আপনার যে সার্চ কি ভ্যালু, এটাকে বলে সার্চ কি ভ্যালু। ঠিক আছে, কি ভ্যালু, এই ভ্যালুর অর্ডার অনুযায়ী এটা হবে ছোট k2 এর চাইতে, k2 হবে k3 এর চাইতে ছোট, এইভাবে। তার মানে আপনি যদি এই নাম নেন, ধরেন এই যে এখানে এই যে নামগুলা, তাহলে নাম হবে অ্যালফাবেটিক অর্ডারে। ঠিক আছে, যেমন ধরেন এখানে যে বি আসছে সি এর আগে, সি এর যদি দুইটা সি থাকে, তাহলে সি এর পরের অংশটাও দেখবেন, এই যে সি এ আসছে সি আর এর আগে, এরকম যে k1 ইজ লেস দেন k2 ইজ লেস দেন k3। স্যার এই জায়গায় কি স্যার দুইটাই ক্যারেক্টার আপনার দেখবো নাকি আরো অনেকগুলা দেখা? যদি দুইটা মিলে যায় তাহলে 3 নাম্বারটা দেখতে হবে। ওকে স্যার। আচ্ছা, ঠিক আছে, এইভাবে। এখন লিফ নডের ক্ষেত্রে কি হবে? লিফ নডের ক্ষেত্রে লিফ নড মানে যদি এটা লিফ নড হয়, তার মানে এই যে ব্যালেন্স ট্রি, এইটা হচ্ছে আমাদের লিফ নড, এটা হলো নন লিফ নড, এটা হলো রুট নড। ঠিক আছে, তাহলে যদি এই লিফ নড যদি হয়, তাহলে এই পয়েন্টারটা কোথায় পয়েন্ট করবে? যদি লিফ নড হয়, তাহলে এই যে i equal to 1 2 up to n-1 pointer pi point to the file record which search key value is ki। তার মানে এই যে সার্চ কি ভ্যালু, ঠিক আছে, এই যে সার্চ কি ভ্যালু, এইটার পয়েন্টার হচ্ছে এইটা, এই হলো সার্চ কি ভ্যালু, এবং এইটার পয়েন্টার হবে এই আগের p1। মানে এটা যদি ki হয়, এই যে দেখেন k1 মানে ki
এটা হলো PI মানে P1, তাহলে এটা পয়েন্ট করবে এই রেকর্ডটাকে, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন যে একটা লিফ নট, এটা একটা লিফ নট, এরপরে তো আরেকটা লিফ নট থাকতে পারে, যেমন এই একটা লিফ নট, এই আরেকটা লিফ নট, এই যে আরেকটা লিফ নট। তাহলে এই লিফ নডে যেই ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো অবশ্যই এই লিফ নডে যে ভ্যালুগুলো আছে তার চেয়ে কম হবে। এই কথাটা আমরা যে এখানে বলছি, ঠিক আছে? আচ্ছা, আর PN মানে এই যে লাস্টের PNটা কোথায় পয়েন্ট করবে? পরবর্তী লিফ নডে পয়েন্ট করতে হবে, এটা পরবর্তী লিফ নডে পয়েন্ট করবে। আচ্ছা, এবার আসেন নন লিফ নডের ক্ষেত্রে কি হবে? নন লিফ নডের ক্ষেত্রে এটা যদি হয় আমাদের ভ্যালু, তাহলে এর যে পয়েন্টার সেই পয়েন্টারটা কোথায় পয়েন্ট করবে? এটা একটা সাব ট্রিতে পয়েন্ট করবে যেটা এর চাইতে ছোট, নট ইকুয়াল টু দিস, হ্যাঁ, মনে রাখতে হবে। আর এটার পরের যে পয়েন্টার সেটা হলো এইটা, এবং এর চাইতে বড় যে ভ্যালুগুলো আছে সেইগুলোকে পয়েন্ট করবে। কিভাবে দেখেন? যেমন ধরেন এই যে এখানে আছে, হ্যাঁ, এখানে কি আছে? আইনস্টাইন। তাহলে তার আগের যে পয়েন্টার সেই পয়েন্টারটা থাকবে সেই সাবট্রিতে, সেই সাবট্রিকে পয়েন্ট করবে যেই সাবট্রির মধ্যে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলা এই আইনস্টাইনের চাইতে ছোট, কোনো মতেই এটার চাইতে বড় না, ঠিক আছে? আর এটার পরের যে পয়েন্টার সেইটা এমন সাবট্রিতে পয়েন্ট করে থাকবে যেই সাবট্রিটা হবে এইটা মানে ইকুয়াল টু দিস অথবা এর চাইতে বড়। তার মানে এইটা থাকবে এই সাবট্রির মধ্যে, দেখেন এখানে আছে এই যে আইনস্টাইন। আপনারা কি দেখতে পাচ্ছেন না দেখা যাচ্ছে না? স্যার দেখা যাচ্ছে দেখা স্যার। যাচ্ছে। হ্যাঁ, তাহলে যে আইনস্টাইন সহ আইনস্টাইনও আছে এবং তার চেয়ে বড় যেগুলো আছে সেগুলো আছে এখানে, ঠিক আছে? তাহলে এই নন লিফের যেটা আমরা বলতেছি যে P1টা এমন সার্চ কিতে পয়েন্ট করবে যেই সার্চ কির মধ্যে আপনার K1 এর চাইতে ছোট, K1 এর ইকুয়াল না, হ্যাঁ, আর এটা হবে K1 এবং তার চেয়ে বড় যা আছে সেগুলা, মানে K2 যে আছে সেটার চাইতে ছোট, K1 এবং তার চেয়ে বড় কিন্তু K2 এর চাইতে ছোট যা থাকবে যে সাবট্রির মধ্যে সেটাকে পয়েন্ট করে থাকবে। এটা হলো নন লিফের জন্য। এই হলো আমাদের এক্সাম্পল B+ ট্রিটা, ঠিক আছে? আচ্ছা, এখন আপনাদের যদি B+ ট্রি তৈরি করতে দেওয়া হয়, যে তৈরি করো উইথ আপনার ওই ডিগ্রিটা দেয়া থাকবে, হ্যাঁ, n ইকুয়াল টু হোয়াটএভার, তো সেই ক্ষেত্রে আপনারা তৈরি করতে পারবেন কি? জি স্যার। পারা উচিত। যেমন ধরেন এখানে একটা দেখাইছি আমরা যে আমাদের এই যে ইনস্ট্রাক্টর যে ফাইল, সে ফাইলের যদি আমরা একটা B+ ট্রি তৈরি করতে চাই, n ইকুয়াল টু, আগের যে এক্সাম্পল ছিল সেটা ছিল n ইকুয়াল টু 4, এখন আমরা n ইকুয়াল টু 6 দিয়ে তৈরি করবো। তাহলে আমাদের প্রথমেই যে কাজ করতে হবে যে আমাদের যে সার্চ কি সেই কিটাকে সর্ট করে নিতে হবে, ছোট থেকে বড় সাজায় নিতে হবে, সাজায় নিয়ে এরপরে আমরা কাজ শুরু করব। যেহেতু এটা ব্যালেন্স ট্রি, হ্যাঁ, তো আপনি আর আমাদের ডিগ্রি n ইকুয়াল টু 6 দেয়া আছে, তো এই ক্ষেত্রে আমাদের ওই যে ফর্মুলা গুলো আছে সেই ফর্মুলা আমরা ব্যবহার করতে পারি। যে লিফ নট কি হবে? লিফ নটের ফর্মুলা হলো n-1/2 এর সিলিং টু n-1 পর্যন্ত আমরা এই কয়টা ভ্যালু ব্যবহার করতে পারবো প্রত্যেকটা লিফ নটে। তার মানে হলো 6 যদি হয় তাহলে 6 মাইনাস 1 সমান সমান 5/2 সমান সমান আড়াই, আড়াই এর সিলিং হইতেছে 3, 3 থেকে নিয়ে n-1 মানে 6 মাইনাস 1 সমান সমান 5, তাহলে 3 থেকে 5টা ভ্যালু আমরা এখানে ব্যবহার করতে পারবো এই নডের মধ্যে। ওকে, আচ্ছা, স্যার। যখন আমরা এখানে একটা একটা করে আসলে ইন করাবো, এখানে এই জায়গাটা গিয়ে আপনারা দেখতে পারেন, হ্যাঁ, দেখলে আপনারা খুবই মজার একটা জিনিস যে এরকম ভ্যালু যখন আপনি একটা একটা করে দিবেন, তবে এখানে গিয়ে দেখছি যে এই এরা যেটা তৈরি করছে এটা হয় না, ওইখানে হয়তো বা আরো স্যার কিছু, অন্যরকম আসে স্যার। হ্যাঁ, একটু অন্যরকম আসে। ওখানে যেটা আসছিল এখানে যেমন 1 2 3 4 চারটা ব্যবহার করছি আমরা, হ্যাঁ,
প্রতিটা লিফে, ওইখানে 3টা ব্যবহার করছে প্রতিটা লিফে, যার ফলে একটু অন্যরকম আসছে। হ্যাঁ, কিন্তু লেভেল 2টাই আসছে। কিন্তু দেখেন এই যে 6 ব্যবহার করে 2টাই আসছে, কিন্তু যেহেতু প্রতিটা লিফ নডের মধ্যে 3টা করে ব্যবহার করছে, এই জন্য লিফ নড আসছে 1 2 3 4টা। যেহেতু 4টা আসছে, এই জন্য এই যে প্রত্যেকটার এই যে এই শুরুটা এখানে গিয়ে ঢুকছে। কিন্তু আর এখানে যেহেতু আমরা 4টা করে ব্যবহার করছি, এই জন্য যে এইগুলো আলাদা হয়েছে। এই ঠিক আছে। আর যদি 4 ব্যবহার করি, সেই ক্ষেত্রে মোটামুটি বোধহয় একই রকম আসছে নাকি? মোজার্টের এদিকে আসছে আইনস্টাইন, এদিকে শ্রীনিবাসন, এদিকে 1 2 3। এটা অনেকটা আরো বেশি ব্যালেন্স মনে হচ্ছে আমার কাছে, তাই না? এখানেও 3টা, এখানেও 3টা। হ্যাঁ, ওরা আরো বেশি ব্যালেন্স তৈরি করছে আর কি, অ্যালগরিদমটা সুন্দর করছে। আপনাদের যে কোনো একটা আঁকলেই হবে, এটাও যদি এই কোশ্চেন আসে আর কি। এর সাথে আরো কিছু কোশ্চেন দিছি, যে এই যে এটা, ঠিক আছে। তারপরে আর এটা হলো 4 6 8 3টার জন্য আপনারা প্র্যাকটিস করবেন। আর এখানে গিয়ে আমি তৈরি করছি, সেটার একটা ছবি আপনাদের দিয়ে দিছি এখানে, কিভাবে প্রত্যেকটা ইনসার্ট করতে করতে আপনি ফাইনাল পর্যন্ত গেলে কি কি অবস্থা হয়। তো আপনাদের প্রত্যেকটা স্টেপ হয়তো দেখানো লাগবে না, আপনাদের শুধু ফাইনাল যে স্টেপটা, ফাইনাল যে বিটি, সেটা দেখালেই চলবে। ঠিক আছে, এই পর্যন্তই মোটামুটি আজকে। এবার অ্যাটেন্ডেন্স। মোবারক হোসেন আছেন? নাই। রোল নাম্বার 15 রুবেল মিয়া। স্যার 15। রোল নাম্বার 15। আর খেয়াল রাখেন একটু, যদি কোনো কারণে আপনার 1 এর জায়গায় 0 পড়ে, এটা আমাকে একটু বলবেন, মিস্টেক তো হইতেই পারে মানুষের। রোকেয়া জান্নাত রোল নাম্বার 19 আছেন? জি স্যার, রোল নাম্বার 19। রোল নাম্বার 20 মাহমুদুল হাসান। ইয়েস স্যার, 20। রোল নাম্বার 21 শাব্বির আহমেদ। Yes, sir. 21. 21। রোল নাম্বার 22 ওবায়দুল্লাহ হাত তুলছেন। আচ্ছা। রোল নাম্বার 23 রাকিবুল ইসলাম। Yes, sir. 23. 23। রোল নাম্বার 25 দেলওয়ার হোসেন। জি স্যার, আসছি স্যার। 25. রোল নাম্বার 26 সালাউদ্দিন শাওন। রোল নাম্বার 29 ইকবাল হোসেন। জি স্যার, 29। 31 জমির উদ্দিন। জি স্যার, 31. ওলিউল্লাহ 35। Yes, sir. 35. আরিফুজ্জামান 38। আরিফুজ্জামান 38। জি স্যার, 38 স্যার। আচ্ছা, রোল নাম্বার 38 এর হাত তোলা আছে এবং অলিউল্লাহ লেখা আছে, আবার এখানে নাম লেখা আছে আরিফুজ্জামান। এই এনিওয়ে, আপনার নাম কি? রোল নাম্বার 38। 38 এর হচ্ছে আরিফুজ্জামান। আচ্ছা, আজকে জুমে ঢুকছে অলিউল্লাহ হিসেবে। অলিউল্লাহ ভাইয়ের রোল ভুল করা, উনি 35। আচ্ছা, রনি আছেন তাই না? জি স্যার, 39 স্যার। মাসুম খান 43। মাসুম খান নাই। ইব্রাহিম রিয়াজ। জি স্যার, 44। 43 আসি স্যার। 43 আছেন? জি স্যার। আচ্ছা। 45 তাহমিনা আক্তার। জি স্যার, 45। মনোয়ার হোসেন 47। ইয়েস স্যার, 47 স্যার। 51 শহীদুল ইসলাম। Yes, sir. 51. তানজিল আহমেদ 52। তানজিল 52 আছেন? এক ঝলক দেখা যাচ্ছিল আপনাকে, তারপরে আর কোনো কথা নাই। আচ্ছা, তানজিলকে দেখা যাচ্ছে, হয়তো মাইকে ডিস্টার্ব 52 আছে। স্যার। স্যার আছে উনি।
আচ্ছা, হ্যাঁ। তৌহিদ 53